হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ওটি ম্যাথস। স্টুডেন্টস, আজকে লাইটিং এর একটু প্রবলেম আছে। আমার এই সাইডের লাইটটা আর ওই সাইডের লাইটটা খারাপ হয়ে গেছে, কেবল সামনের লাইটটাই কাজ করছে। এই লাইটিং এর প্রবলেমের জন্য আমি দুঃখিত, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 আর পার্ট 5 দুটো একসাথে একটাই ভিডিওতে করব, ঠিক আছে? তো আজকে শুরু করার আগে আমি তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা ক্লাস 9 এর পুরো প্লে লিস্টটা দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করো, ওখানে পুরো প্লে লিস্টটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1 নম্বরের প্রশ্নগুলো দেখো এমসিকিউ আছে, তো একদম খুবই শর্টে করবো অঙ্কগুলো, বেশি সময় নষ্ট করব না। প্রথম অঙ্কটা বলেছে দেখো 1 নম্বর, যে পাই একটি মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, বীজীয় অমূলদ সংখ্যা, তুরীয় অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়। পি বাই কিউ আকারে মানে ধরে নাও 2/7, এটা পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। উপরে কিছু একটা আছে, নিচে কিছু একটা আছে, নিচেরটা 0 হবে না, এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? তারপর দেখো 1/2, তারপর 0.8, এটাকেও তো দেখো 8/10 লেখা যায়, বা 4/5 হয়ে যাবে, এটা কাটাকুটি করে। যাকে তাহলে 0.8টাও একটা মূলদ সংখ্যা, এটাকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, তাই তো? তারপর আরো আছে দেখো 1, 2, 3, 4, এগুলো সবকটাই মূলদ সংখ্যা। কেন? 3 কে 3/1 লেখা যায়, তাহলে মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, ঠিক আছে? এবার অমূলদ সংখ্যা হলো যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না। বুঝতে পেরেছো? পি বাই কিউ আকারে লেখা যায় না, যেমন পাই একটা অমূলদ সংখ্যা। এবার তোমরা বলবে যে পাই তো এতদিন জানতাম যে 22/7, পাই মানে 22/7, আর 22/7 তো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, উপরে 22 নিচে 7, পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। এখানেই প্রবলেম হলো যে পাই এর ভ্যালু, এক্স্যাক্ট ভ্যালু 22/7 নয়, পাই এর ভ্যালু 22/7 ভ্যালুর কাছাকাছি। তাহলে 22/7টা একটা মূলদ সংখ্যা, কিন্তু পাইটা একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এরকমই দেখো এক্সপোনেনশিয়াল সিরিজ, এটাও অমূলদ সংখ্যা। তারপর √5, √7, √11, মানে যেগুলো রুট করা যায় না সেগুলো যদি রুট দিয়ে লিখে দাও, √6, √8, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস আছে, বীজীয় অমূলদ সংখ্যা আর তুরীয় অমূলদ সংখ্যা কাকে বলে? বীজীয় অমূলদ সংখ্যা কোনগুলো? এই যে রুটওয়ালা যে অমূলদ সংখ্যাগুলো আছে না, এগুলোই হচ্ছে বীজীয় অমূলদ সংখ্যা। আর তুরীয় অমূলদ সংখ্যা কোনগুলো? এইগুলো, এই যে পাই, তারপর এক্সপোনেনশিয়াল সিরিজ, এইগুলো হচ্ছে তুরীয় অমূলদ সংখ্যা, বা এগুলোকে অবীজীয় অমূলদ সংখ্যাও বলে, ঠিক আছে? তাহলে পাই এর কি হয়ে যাবে? তাহলে এখানে দেখো তুরীয় অমূলদ সংখ্যা, অপশন ডি তে যেটা আছে, তাই না? এরপর দেখো 2 নম্বর অঙ্কটা, 0-র n-তম মূল। দেখো 2 এর স্কোয়ার কত লেখা যায়? 4 হয়ে যায়, তাই তো? তারপর 3 এর স্কোয়ার হচ্ছে 9, তাই না? এবার স্কোয়ারের উল্টো তোমরা জানো √ওভার। কেন উল্টো? কারণ 4-এর রুট যদি করো তাহলে 2 চলে আসবে। দেখো 4-এর রুট করলে 2 আসবে, আবার √9 যদি করো তাহলে 3 চলে আসবে। তার মানে স্কোয়ারের উল্টোটা হচ্ছে রুট, তাই না? মানে স্কোয়ারের উল্টো কাজ করে রুটটা, তাই তো? কিন্তু এই রুটটাকে সবাই এভাবে লেখে ঠিকই, কিন্তু এটা লেখার আসল নিয়ম হচ্ছে এইটা, এই মাঝখানটা, এই জায়গাটাতে 2 লিখে দাও ছোট করে, ঠিক আছে? এটাকে বলে স্কোয়ার রুট। এবার এটা 2টা সবাই লেখে না, শুধু রুট লিখে দেয়, কিন্তু আসল জিনিসটা হচ্ছে এটা, 2 থাকে এখানে, ঠিক আছে? এবার যদি তোমাকে বলে 3 এর কিউব কত, তাহলে 27 হয়ে যাবে, তাই তো? এবার কিউবের উল্টো জিনিস কোনটা? কিউব রুট। বুঝতে পেরেছো তো? কিউব রুট হচ্ছে কিউবের উল্টো, মানে কিউবের উল্টো কাজ করে। যেমন 3 এর কিউব যদি 27 হয়, তাহলে 27-এর কিউব রুট হবে 3। এখানে 27-এর কিউব রুট কত? 3, ঠিক আছে? এইরকমই আছে দেখো 4 রুট, সেটা কত হবে? যদি 5⁴ থাকে, তার 4 রুট কত হবে? 5 হবে, তাই না? তো এরকম ভাবে জিনিসগুলো হয়। 4তম রুট বলে এটাকে 3 নম্বর রুট বলে, এটাকে 2 নম্বর রুট বলে। সেরকমই n-তম রুট কোনটা হবে? n-তম রুট হবে, এখানটাতে n থাকবে, ঠিক আছে? এবার n-তম রুট কার বার করতে বলেছে? 0-র। এখানে 27-এর কিউব রুট 3 হচ্ছিল কেন? কারণ এখানে 27টাকে 3 এর কিউব লেখা যাচ্ছিল, তাহলে এই কিউব রুট আর এই কিউব একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছিল, তাই তো? আবার দেখো 9 স্কোয়ার রুট 3 হচ্ছিল কেন? কারণ 9টাকে 3 এর স্কোয়ার লেখা যায়, তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার রুট একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছিল, দিয়ে 3টা বাইরে বেরিয়ে চলে আসছিল, তাই না? সেরকমই এখানে দেখো 4 আর 4 রুট
একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। সেরকমই এন আর এন রুট একে অপরকে ক্যান্সেল করবে। এন যে কোনো একটা সংখ্যা হতে পারে, আমি জানি না কি, তাই এন লিখে দিচ্ছি আপাতত। এন এর জায়গায় টু ও হতে পারে, 3ও হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে এন রুট অফ ধরে নাও 9 টু দি পাওয়ার এন, তাহলে এটা কত হবে? 9 হবে, কারণ এন আর এন একে অপরকে ক্যান্সেল করে দেবে, তাই তো? এবার দেখো এন রুট অফ 0 কত হবে? তার আগে দেখতে হবে 0 টু দি পাওয়ার এন কত হয়। 0 টু দি পাওয়ার এন যদি আমি বার করতে যাই, তাহলে দেখো 0 ইন্টু 0 ইন্টু এন খানা 0-র গুণফল, তাই তো? তাহলে এন খানা 0-র গুণফল কত হবে? তোমরা জানো 0-কে যা দিয়ে গুণ করি সেটাই 0 হয়ে যায় রেজাল্ট। তাহলে এন খানা 0-র গুণফল হবে 0। তাহলে এই যে 0 আছে না, এটাকে আমি কি লিখতে পারি? দেখো এই যে ভেতরে 0টা আছে, একে আমি 0 টু দি পাওয়ার এন লিখতে পারি। অবশ্যই পারি, তাই না? 0 টু দি পাওয়ার এন মানে 0, তাহলে 0 টু দি পাওয়ার এন লিখতে পারি। দেখো এন আর এই এন রুট আর এন একে অপরকে ক্যান্সেল করে দেবে, দিয়ে 0 হয়ে যাবে অ্যান্সার। অতএব 0-র এনতম মূল হচ্ছে 0। বোঝা গেল তো? তাহলে অ্যান্সার হবে এটা 0, অপশন বি তে আছে। এরপরে বলেছে y প্লাস 7 ইকুয়াল টু 0-র সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সমান্তরাল হবে না x অক্ষের সমান্তরাল হবে, না y অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করবে, না x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করবে। y প্লাস 7 ইকুয়াল টু 0, এটাকে কি লেখা যায়? y প্লাস 7 যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে y ইকুয়াল টু কত হবে? -7 হবে, তাই না? এই 7টাকে 0-র এই সাইডে নিয়ে গেলাম, তাহলে 0 - 7 হয়ে গেল। 0 - 7 মানে -7। ঠিক আছে, y ইকুয়াল টু -7, এইটা আমি রাখলাম। এবার কয়েকটা নিয়ম আছে যেটা জানার দরকার আছে। সেটা হলো x ইকুয়াল টু a, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণটার লেখচিত্র যদি আঁকা হয়, তাহলে সেটা y অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে? আর যদি y ইকুয়াল টু b, বি এর জায়গায় যা খুশি বসতে পারে, 3, 4, 5 যা খুশি, 0ও বসতে পারে। ঠিক আছে, এর জায়গাতেও তাই, যা খুশি বসতে পারে। যাকে y ইকুয়াল টু b, এইটা হচ্ছে x অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, এই লেখচিত্রর যদি আমি লেখচিত্রটা আঁকি এই সমীকরণের y ইকুয়াল টু b, তাহলে সেই লেখচিত্রটা x অক্ষের সমান্তরাল হবে। বোঝা গেল তো? আর কি নিয়ম আছে? x ইকুয়াল টু 0, এটা হচ্ছে y অক্ষের সমীকরণ। যদি তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করে যে y অক্ষের সমীকরণটা কি, তাহলে বলে দেবে x ইকুয়াল টু 0। ঠিক আছে, আর যদি y ইকুয়াল টু 0 লিখি, সেটা হচ্ছে x অক্ষের সমীকরণ। ঠিক আছে, এই 4টে নিয়ম খুবই ইম্পর্টেন্ট নিয়ম, এই 4টে নিয়ম মনে রাখো, তাহলেই হবে। আপাতত এটা দেখো y ইকুয়াল টু -7, এটা y ইকুয়াল টু b এর মতো না, b এর জায়গায় দেখো -7 বসেছে, আর কিছুই না। তাহলে দেখো এটা কি, এটা নিয়মটা কি? x অক্ষের সমান্তরাল। তাহলে অ্যান্সার কি হবে? x অক্ষের সমান্তরাল। এই সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল হয়ে গেল। কোন অপশনে আছে? অপশন বি তে আছে, x অক্ষের সমান্তরাল। এরপরে অঙ্কটা আছে x প্লাস y ইকুয়াল টু 20 আর 10x প্লাস 5y ইকুয়াল টু 140। ঠিক আছে, এইটার আমাকে বের করতে বলেছে যে এটার একটি মাত্র সমাধান থাকবে, না দুটি নির্দিষ্ট সমাধান থাকবে, না অসংখ্য সমাধান থাকবে, না কোনো সমাধানই থাকবে না। এইটা বের করার নিয়ম তার আগে দেখে নাও। এই যে ইকুয়াল টু 20 আছে না, এটাকে আমি ইকুয়াল টু এই সাইডে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে? -20 হয়ে যাবে। আর ইকুয়াল টু এইদিকে তাহলে কিছু থাকলো না, 0। এটাকেও তাই একই করবো, এক সাইডে সবকটাকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এবার দেখো একটা নিয়ম, সেটা হলো যদি দুটো সমীকরণ এরকম থাকে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই দুটো সমীকরণ আছে। এবার এই দুটোর মধ্যে তুমি প্রথমে a1/a2 বার করো, b1/b2 বার করো, আর c1/c2 বার করো, যে কত হচ্ছে দেখো। এটা যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়ে যায়, মানে তিনটেই ইকুয়াল হয়ে যায়, তাহলে এই দুটো সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, এই দুটো সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। বোঝা গেল? এবার যদি তুমি দেখো a1/a2 ইকুয়াল টু b1/b2 হচ্ছে, কিন্তু নট ইকুয়াল টু c1/c2 হয়ে গেল, তখন কি হবে? এই সমীকরণ দুটোর, মানে এটার আর এটার কোনো সমাধান থাকবে না।
ঠিক আছে, কোনো সমাধান হবে না, মানে সমাধান সম্ভবই নয়। ঠিক আছে, আর কি হবে, আর কি হতে পারে, দেখো a1/a2 এইটাই নট ইকুয়াল টু b1/b2 হয়ে গেল। a1/a2 যদি নট ইকুয়াল টু b1/b2 হয়ে যায়, তাহলে c1/c2 দিকে তাকানোরই দরকার নেই। ঠিক আছে, a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে তখন কি হবে, এই দুটো সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, এই নিয়মগুলো বোঝা গেল। তাহলে এখানে আমাকে দেখতে হবে a1 a2 এগুলো কত আছে। দেখো x এর সাথে কিছু গুণ নেই, তার মানে কি 1 গুণ আছে, তাই তো। আবার y এর সাথেও তাই, কিছু গুণ নেই মানে 1 গুণ আছে। তাহলে এখানে দেখো a1 কত আছে, দেখো a1 আছে 1, তাই তো। a1 এর জায়গায় 1 আছে, এর b1 এর জায়গায় কি আছে, দেখো b1 এর জায়গাতেও 1 আছে, আর c1 এর জায়গায় কি আছে, দেখো -20, তাই তো। দেখো c1 এর জায়গায় -20 আছে। আর কি আছে, a2 এর জায়গায় দেখো 10 আছে, আর b2 এর জায়গায় 5 আছে, আর c2 এর জায়গায় -140 আছে, তাই তো। তাহলে আমি a1/a2 বার করি প্রথমে। a1/a2 কত হবে, a1 হচ্ছে 1 আর a2 কত 10, তাহলে 1/10 হয়ে গেল a1/a2। b1/b2 যদি বার করি তাহলে দেখো কত হচ্ছে, b1 হচ্ছে 1 আর b2 হচ্ছে 5, তাহলে b1/b2 1/5 হচ্ছে, আর a1/a2 1/10 হচ্ছে। তাহলে অতএব a1/a2 এটা নট ইকুয়াল টু b1/b2 হয়ে যাচ্ছে, তাই তো। নট ইকুয়াল টু যদি b1/b2 হয়, দেখো এই কন্ডিশনটা, তাহলে কি হয়, এদের এই দুটো সমীকরণ, মানে এই দুটো সমীকরণের কেবল একটাই নির্দিষ্ট সমাধান থাকবে। ঠিক আছে, কোন অপশানে আছে, অপশান এ, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার দেখো 2 এর অঙ্কগুলো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। সত্য মিথ্যা কি বলেছে, প্রথম অঙ্কটা, কোন চতুর্ভুজাকার ক্ষেত্রের কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের বাইরে থাকলে সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। একটা সামান্তরিক আঁকছি, সামান্তরিক কি হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তাই তো। এই বিপরীত বাহুগুলো হবে সমান্তরাল। ঠিক আছে, তাহলে এটা একটা সামান্তরিক, এর দুটোই কর্ণ থাকে, তাই না। সামান্তরিকের বা যে কোনো চতুর্ভুজেরই দুটোই কর্ণ থাকে। এখানে কর্ণগুলো কি কি, এই দেখো এইটা একটা কর্ণ আর এইটা একটা কর্ণ, তাই তো। এবার তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে যে এই দুটো কর্ণ সামান্তরিকের ভেতরেই আছে, সামান্তরিকের বাইরে নেই, তাই না। কোনো কর্ণ এরকম দেখতে পাচ্ছ, এরকম বাইরের দিকে এরকম কোথাও নেই, চতুর্ভুজটার ভেতরেই এই দুটো কর্ণ আছে। তাহলে এই স্টেটমেন্টটা মিথ্যে হয়ে যাবে। এবার তোমরা জিজ্ঞেস করবে, চতুর্ভুজের কর্ণ আবার চতুর্ভুজের বাইরে হয় নাকি। তাহলে দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, একটা চতুর্ভুজ আঁকছি। এই একটা চতুর্ভুজ আছে, এটা দেখতে ত্রিভুজের মতো লাগছে, কিন্তু এটা চতুর্ভুজ। দেখো এই একটা বাহু, এই একটা বাহু, এই 3 নম্বর বাহু, এটা 4 নম্বর বাহু। তাহলে চতুর্ভুজ 4টে বাহু আছে, 4টে শীর্ষবিন্দু আছে। দেখো এগুলোকে আমি নাম দিচ্ছি এ বি, এটা সি আর এটা ডি। তাহলে 4টে শীর্ষবিন্দু আছে, 4টে বাহু আছে, এটা একটা চতুর্ভুজ। এবার দেখো এই চতুর্ভুজটার এ বি একটা কর্ণ আর সি ডি একটা কর্ণ। এবার এই এ বি কর্ণটা দেখো চতুর্ভুজের বাইরেই আছে। চতুর্ভুজ কোথায়, এইটা হচ্ছে চতুর্ভুজ, তাই তো। আমি সেট করে দিই চতুর্ভুজের জায়গাটাতে, তাহলে এই জায়গাটাতে আছে চতুর্ভুজ, কিন্তু এই এ বি কর্ণটা দেখো চতুর্ভুজের বাইরে আছে, তাই না। বাইরে থাকতে পারে চতুর্ভুজে, কিন্তু সেই চতুর্ভুজটা তাহলে সামান্তরিক তো হচ্ছে না। এটা সামান্তরিক নাকি, সামান্তরিক নয়। সামান্তরিক হচ্ছে এটা যার কর্ণ ভেতরেই থাকে, তাহলে এটা মিথ্যে। ঠিক আছে, এবার 2 নম্বরটা বলেছে, রম্বসের একটি কোণ সমকোণ হলে রম্বসটি একটি বর্গক্ষেত্র হবে। রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কি বলতো। এটা হচ্ছে রম্বস আর আমি বর্গক্ষেত্র আঁকছি। রম্বস আর বর্গক্ষেত্র একটু ভালো করে আঁকি। রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়, এটা রম্বস এটা বর্গক্ষেত্র। কি পার্থক্য থাকে, দেখো রম্বসেরও প্রত্যেকটা বাহু সমান হয়, যদি এটা এ হয় তাহলে বাকিগুলো এই হবে। ঠিক আছে, বর্গক্ষেত্রেও তাই, প্রত্যেকটা বাহু সমান হয়। ঠিক আছে, রম্বসেরও বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, এটার সাথে এটা সমান্তরালই হবে। বর্গক্ষেত্রেরও তাই, এটার সাথে এটা সমান্তরাল হবে। কিন্তু পার্থক্য কোথায় থাকে, সেটা হলো বর্গক্ষেত্রর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। রম্বসের সেরকম নয়, রম্বসের 90 ডিগ্রি নাও হতে পারে। যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা বর্গক্ষেত্রই হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে আর পার্থক্যই তো থাকবে না, তাই না। যদি একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, সবকটাই 90 ডিগ্রি হয়ে যাবে, আর তাহলে বর্গক্ষেত্রই হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে
একটা কোণ 90 ডিগ্রি হলে এটা বর্গক্ষেত্র হয়ে যাবে, এটা সত্য। ঠিক আছে, এবার 3 নম্বরটা বলেছে বহুপদী সংখ্যামালার চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে। দেখো চলের সূচকের নিয়ম আছে বহুপদী সংখ্যামালার। চলের সূচকটা সবসময় মানে বহুপদী সংখ্যামালার চলের সূচকটা সবসময় অখণ্ড সংখ্যা হবে। ঠিক আছে, যদি অখণ্ড সংখ্যা না হয় তাহলে সেটা বহুপদী সংখ্যামালাই হবে না। অখণ্ড সংখ্যা কাকে বলে? 0, 1, 2, 3, 4 এরপরে যত তুমি পূর্ণ সংখ্যা দেখতে পাবে 0-র পরে, ঠিক আছে, 0-র আগের পূর্ণ সংখ্যাগুলো নেওয়া যাবে না, 0-র পরে যত পূর্ণ সংখ্যা তুমি দেখতে পাবে সেগুলো সবকটাই হচ্ছে অখণ্ড সংখ্যা। বোঝা গেল তো? 0টাও একটা অখণ্ড সংখ্যা, 1টাও একটা অখণ্ড সংখ্যা, 105টাও একটা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তো 0-র পরে যতগুলো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, পূর্ণ সংখ্যা হতে হবে কিন্তু, কখনো তুমি 7.5-কে অখণ্ড সংখ্যা বলতে পারবে না, কারণ এটা পূর্ণ সংখ্যাই নয়। ঠিক আছে, তো 0টাকে নিয়ে 0-র পরে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবকটাকেই অখণ্ড সংখ্যা বলে। বোঝা গেল তো? তোমার যে কোনো একটা বহুপদী সংখ্যামালা, ধরে নাও x² + x³ + 3, এটা একটা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এটা দেখো ওপরে চলের সূচক কি আছে, 2 আছে, 3 আছে, এগুলো অখণ্ড সংখ্যা, তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে। কিন্তু যদি এরকম লেখা থাকে x⁻1.5 + 3x⁻2 + 9, এটা দেখো একটা যেখানে আমি পেয়ে গেলাম যে চলের সূচক অখণ্ড সংখ্যা নয়, তাহলে এই গোটাটা বহুপদী সংখ্যামালা হবেই না। বোঝা গেল তো? তাহলে অখণ্ড সংখ্যা হতে হবে চলের সূচকে, ঠিক আছে, তবেই সেটা বহুপদী সংখ্যামালা হবে। কিন্তু এখানে বলেছে সূচকে যে কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে, তাই থাকতে পারে। তুমি দেখো যদি আমি লিখি x⁻2 + x³ + 9, এটা কি একটা বহুপদী সংখ্যামালা? বহুপদী সংখ্যামালা নয়। কারণ কি? এখানে দেখো x এর পাওয়ারে কি আছে, x এর পাওয়ারে আছে -2, -2 তো অখণ্ড সংখ্যা নয়, তাই না? 0-র এই দিকে থাকে -2, আমি বলেছিলাম 0 থেকে শুরু করে এই দিকে যতগুলো পূর্ণ সংখ্যা আছে, কিন্তু -2টা তো অখণ্ড সংখ্যা নয়, তাই না? কিন্তু -2টা আবার পূর্ণ সংখ্যা, তাহলে চলের সূচকে যে কোনো পূর্ণ সংখ্যা থাকলেই যে সেটা বহুপদী সংখ্যামালা হবে তা নয়, তাই তো? তাহলে এই বিবৃতিটা মিথ্যে। এবার 2-এর 4 নম্বরটা কি বলেছে দেখো, 0 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা ও একটি শূন্য বহুপদী সংখ্যামালা। ধ্রুবক বহুপদী সংখ্যামালা কাকে বলে? ধ্রুবক বহুপদী সংখ্যামালা হচ্ছে, ধরে নাও কোথাও 1 লেখা আছে, কিংবা কোথাও 2 লেখা আছে, কিংবা কোথাও 15 লেখা আছে, এগুলোকে ধ্রুবক বহুপদী সংখ্যামালা বলে। কেন ধ্রুবক বহুপদী সংখ্যামালা বলে? দেখো ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে যেটা চেঞ্জ হয় না কোনোদিন, তাই তো? এবার তোমার এইটা 1 লেখা আছে, এটা কোনোদিন চেঞ্জ হবে? সবসময় একই থাকবে। এটা 15 লেখা আছে, এটা কোনোদিন চেঞ্জ হবে? এটাও চেঞ্জ হবে না, তাই তো? এটাও চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ কোনগুলো হয়? দেখো আমি একটা বহুপদী সংখ্যামালা লিখছি, x² + 5x + 9, এটা একটা বহুপদী সংখ্যামালা লিখলাম। এবার তুমি x এর জায়গায় যদি 1 বসাও তাহলে এটা একটা ভ্যালু পাওয়া যাবে, x এর জায়গায় যদি 2 বসাও তাহলে আলাদা ভ্যালু পাওয়া যাবে, অন্য ভ্যালু পাওয়া যাবে। তার মানে এটা চেঞ্জ হচ্ছে, x এর ভ্যালু যদি চেঞ্জ করো তাহলে এইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এইগুলো কোনোদিন চেঞ্জ হবে না, 2, 15 এগুলো কোনোদিন চেঞ্জ হবে না, তাই এগুলোকে ধ্রুবক বহুপদী সংখ্যামালা বলে। এবার বহুপদী সংখ্যামালা কেন বলে এগুলোকে? এগুলোর x তো কোথাও নাই। দেখো এই 1 যেটা লেখা আছে না, এটাকে 1 × x⁻0 লেখা যায়, x⁻0 মানে 1 হয়, তাই তো? তাহলে 1টাকে 1 × x⁻0 লেখা যায়। 15টাকে কি লেখা যায়? 15 × x⁻0 লেখা যায় তো? তারপর 2টাকে কি লেখা যায়? 2 × x⁻0। দেখো x এর মাথায় 0 আছে, 0 একটা অখণ্ড সংখ্যা, তাহলে এগুলোকে বহুপদী সংখ্যামালা বলা যাবে। তাহলে এই যে সংখ্যা, শুধু একটা সংখ্যা লেখা থাকবে, যেমন কি -4ও হতে পারে, এটাও একটা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, আমি বলেছিলাম পাওয়ারে মাইনাস থাকতে পারে না, কিন্তু এই -4টাকে কি লেখা যায়? -4 × x⁻0, এটা তো বহুপদী সংখ্যামালা। তারপর দেখো শূন্যটাকেও বলা যায়, শূন্যটাকে কি লেখা যায়? 0 × x⁻0, আবার এটাও লেখা যায় 0 × x⁻1। ঠিক আছে, তো শূন্যটাও একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা হলো। বোঝা গেল তো? এবার শূন্য বহুপদী সংখ্যামালা কাকে বলে? আমি বললাম একটু আগে, শূন্য যদি লেখা থাকে কোথাও, এটাও একটা বহুপদী সংখ্যামালা, এটাকেই শূন্য বহুপদী সংখ্যামালা বলে। বোঝা গেল তো? তাহলে দেখো শূন্যটাকে ধ্রুবক বহুপদী সংখ্যামালাও বলছে, আবার শূন্য বহুপদী সংখ্যামালাও বলছে, তাহলে এই বিবৃতিটা সত্য। ঠিক আছে, এবার 3-এর 1 নম্বর অঙ্ক যেটা আছে সেটাতে বলেছে gx = 2x
-16। এটা দেখো gx-টা তোমাকে ভয় দেখানোর জন্য দিয়েছে, gx-টাকে তুমি চাইলে ইগনোর করতে পারো। এটা আছে 2x - 16। ঠিক আছে, এবার কি বলেছে, এই সংখ্যামালাটির সমীকরণ লেখো। প্রথম পার্টটায় বলেছে এই সংখ্যামালাটির সমীকরণ লেখো, আর দ্বিতীয় পার্টটাতে বলেছে বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। আচ্ছা, এর সমীকরণ কি হবে? সমীকরণ দেখো, সমীকরণ মানে কি, মাঝখানে একটা কোথাও ইকুয়াল থাকবে, সমান চিহ্ন থাকবে, তাই তো? এখানে কোথাও সমান চিহ্ন দেখতে পাচ্ছ না, তাহলে আমাকে সমান চিহ্ন আনতে হবে। কি করে আনবো? এটা = 0 করে দাও, ব্যাস হয়ে গেল। এটাই হলো এর সমীকরণ। ঠিক আছে, এটা প্রথম পার্টটার অ্যান্সার হলো। এবার আমি দ্বিতীয় পার্টটার অ্যান্সার করব। দ্বিতীয় পার্টটা কি, এই বহুপদী সংখ্যামালা দিয়ে দিয়েছে, এর শূন্য নির্ণয় করতে বলেছে। এর শূন্য মানে কি? এর শূন্য মানে হলো x এর এমন একটা ভ্যালু যদি আমি বসাই, x এর এমন একটা ভ্যালু যেটার জন্য এই গোটাটার ভ্যালু শূন্য হবে। যেমন কি, যদি আমি x এর ভ্যালু যদি 2 পুট করি, তার জন্য যদি এই গোটাটার ভ্যালু শূন্য হয়, তাহলে আমি 2টাকে বলবো এই বহুপদী সংখ্যামালার একটা শূন্য। বোঝা গেল? তাহলে এর x এর কোন ভ্যালু বসানোর জন্য আমি এই গোটাটা শূন্য পাবো সেটা আমি দেখি। তাহলে এটা = 0 বসিয়ে দিই, এটা = 0। এবার এখান থেকে x এর ভ্যালু বার করবো, সেটাই হয়ে যাবে অ্যান্সার আমার। তাহলে দেখো, এখানে 2x - 16 = 0 হলে 2x = 16 হয়। -16টাকে এইদিকে নিয়ে গেলাম, +16 হয়ে গেল। এবার 2x = 16 হলে x কত হবে? 16/2 = 8। ঠিক আছে, 8 বেরোলো। তাহলে আমার এই বহুপদী সংখ্যামালাটা, এই যে 2x - 16, এই বহুপদী সংখ্যামালার শূন্য হলো 8। বোঝা গেল তো? এবার 3-এর 2 নম্বর বলেছে 8x³ + 8x - 5। এটার একটা উৎপাদক নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এই ধরনের এক্সপ্রেশনের উৎপাদক কি করে নির্ণয় করে? জিরো ফ্যাক্টর করতে হয়, তাই তো? জিরো ফ্যাক্টরের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হলো আমাকে এমন একটা ভ্যালু বার করতে হবে, মানে x এর জায়গায় এমন একটা কিছু বসাতে হবে যার জন্য এই গোটা এক্সপ্রেশনটার ভ্যালু 0 হবে। তার মানে আমাকে শূন্য বার করতে হবে, তাই তো? একটা শূন্য বার করতে হবে। তো দেখো, একটা শূন্য যদি আমি বার করি, x এর জায়গায় 1 বসালে কি 0 হচ্ছে? বসিয়ে দেখি। 1 যদি বসাই, তাহলে 8 × 1 এর কিউব প্লাস 8 × 1 - 5। তাহলে দেখো, 8 × 1 এর কিউব কত হয়? 8 প্লাস 8 × 1 8 আর -5। এটা 0 হচ্ছে না, হয়ে গেল। তাহলে 1 বসিয়ে হচ্ছে না, -1 বসিয়ে দেখো। 8 × -1 এর কিউব প্লাস 8 × -1 -5 = তাহলে 8 × -1 এর কিউব হয়ে যাবে -8, কারণ -1 এর কিউব -1 হয়। তাহলে প্লাস মাইনাস, আচ্ছা, এটা এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, 8 - 5। এটাও = 0 হচ্ছে না। তাহলে আমি হাফ বসিয়ে দেখি, তারপর -1/2 বসাবো। ঠিক আছে, হাফ বসিয়ে দেখছি কি আসছে। 8 × ½ এর কিউব প্লাস 8 × ½ -5। 8 × 1/2 এর হোল কিউব কত হবে? 2 এর কিউব 8 হয়, তাহলে 1/2 এর কিউব 1/8 হবে, প্লাস 8 × 1/2 -5। এটা দেখো, 8 কেটে যাচ্ছে, দিয়ে এটা 1 হলো, এটা প্লাস 8 আর 2 কাটাকুটি করে 4 হয়ে গেল। তাহলে এটা 4 - 1, তাহলে 1 + 4 5 - 1 -5 0। তাহলে আমার হাফ বসিয়ে এলো আমার x এর জায়গায়, মানে x = হাফ বসিয়ে আমি এটার ভ্যালু 0 পেলাম। x = যদি হাফ হয়, তাহলে 2x = কত হবে? 1। আর 2x যদি 1 হয়, তাহলে 2x - 1 = 0 হয়ে যাবে, তাই তো? তাহলে আমি বলবো, এই যে 2x - 1 আছে না, এইটা হচ্ছে এর একটা উৎপাদক, মানে এই এক্সপ্রেশনটার একটা উৎপাদক, এই 2x - 1টা। ঠিক আছে, এবার জিরো ফ্যাক্টর করার জন্য এই 2x - 1 দিয়ে এই এক্সপ্রেশনটাকে ডিভাইড করতে হয়, দিয়ে একটা ভ্যালু পাওয়া যায়, দিয়ে ওই দুটোর গুণফল হয়ে যায় আমার সবকটা ফ্যাক্টর। কিন্তু আমাকে সবকটা ফ্যাক্টর তো বার করতে বলেনি, আমাকে একটা ফ্যাক্টর বার করতে বলেছে। একটা ফ্যাক্টর দেখো অলরেডি বেরিয়েই গেছে, 2x - 1। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল তো? এবার 3-এর 3 নম্বর অঙ্কটা বলেছে -2 - 2 আর 4 6, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি? এইটা মাইনাস এইটা, -2 আর -4, তাই তো? এর হোল স্কোয়ার করে দেবো, প্লাস এইটা মাইনাস এইটা, তার মানে -2 -6, তার হোল স্কোয়ার করে দেবো, দিয়ে গোটাটার মাথায় রুট চাপিয়ে দেবো। এইটাই হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে, এটা কি হবে তাহলে? √2 - 4, এটা -6 হয়ে যায়, -6 এর হোল স্কোয়ার, প্লাস -2 - 6 -8 হয়ে যায়, -8 এর হোল স্কোয়ার, =
-6 স্কোয়ার কত হয় 36, মাইনাসটা স্কোয়ার হয়ে গেলে প্লাস হয়ে যায়, প্লাস এটা কত হবে -8 স্কোয়ার 64, তাই তো? তাহলে দেখো 36 + 64 100, 100 √100 মানে 10। আচ্ছা এগুলো সব একক লিখে দেবে, হ্যাঁ একক, তাহলে 10 একক হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 4 অঙ্কটা বলেছে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, এটা প্রমাণ করতে বলেছে। এটা দেখো সামান্তরিকের ধর্ম বলে একটা চ্যাপ্টার আছে, তার 18 নম্বর উপপাদ্য এটা, ঠিক আছে। এবার আমি এই চ্যাপ্টারটা করিয়ে দেবো যখন, তখন ভালো করে বুঝিয়ে দেবো এই অঙ্কটা। আপাতত তোমরা কি করবে, আপাতত উপপাদ্য 18টা বইয়েই আছে, দেখে নিও একবার। আমি যখন চ্যাপ্টারটা করাবো তখন বুঝিয়ে দেবো ভালো করে, ঠিক আছে। তো দেখো পার্ট 4টা হলো, এবার পার্ট 5-এর 1 নম্বর অঙ্কগুলো এমসিকিউ করতে বলেছে। আচ্ছা এমসিকিউ গুলোর ক্ষেত্রে আমি বলি, আগেরটারও তাই বলতে ভুলে গেছিলাম, যে এমসিকিউ গুলোর ক্ষেত্রে অঙ্কগুলো করার দরকার নেই তোমাকে, শুধু নম্বরটা দেবে আর অপশানটা লিখে দেবে, এত নম্বর অপশান, বড় জোর অপশানের পাশে তুমি অ্যান্সারটা লিখে দিতে পারো, ঠিক আছে। তো এমসিকিউ এর 5 নম্বর পার্টের এমসিকিউ গুলো কি বলেছে, 1 নম্বরটা বলেছে একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ কত? দেখো এটা লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে। এবার আমি লাভ ক্ষতি চ্যাপ্টারটা করিয়ে রেখেছি, তো আমি এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা আই বাটনে দিয়ে রাখলাম, তোমরা ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখবে, তারপরে ওইখান থেকেই লাভ ক্ষতি, ওইখানে এন্ড স্ক্রিনগুলোতে লাভ ক্ষতির আরও পার্টগুলো পেয়ে যাবে। তো লাভ ক্ষতি চ্যাপ্টারটা পুরোটা দেখলে তুমি এই অঙ্কগুলো সহজেই করতে পারবে। আমি খুবই সংক্ষেপে করে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা আমি করিয়েই রেখেছি, তাই বেশি ডিটেলসে বোঝাচ্ছি না, ঠিক আছে। এবার বলেছে একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু বিক্রি করেছেন। আচ্ছা 20 টাকায় এখানে লিখবে তোমরা, 20 টাকায় 10টি লেবু 20 টাকায় বিক্রি করেন 10টি লেবু, বা এভাবে লিখবে 10টি লেবু বিক্রি করেন 20 টাকায়, তাহলে তবে একটি লেবু বিক্রি করবেন 20/10, তাই না, ঐকিক নিয়ম, ইকুয়াল টু 2 টাকায়, দিয়ে তারপর লিখবে যে অতএব লেবুর ক্রয় মূল্য হলো 2 টাকা, ঠিক আছে। সরি, বিক্রি করে বলছি, ক্রয় করে মানে কেনে, ঠিক আছে। তোমরা লিখবে 10টি লেবু কিনে 20 টাকায়, তাহলে একটি লেবু কিনবে 20/10 টাকায়, ইকুয়াল টু 2 টাকায়, ঠিক আছে। এইটা লিখবে, বিক্রি করে নয়। তাহলে 2 টাকা হয়ে গেল আমার ক্রয় মূল্য, লিখবে যে লেবুর ক্রয় মূল্য হলো 2 টাকা, ঠিক আছে। এবার কি বলেছে, 8টি লেবু বিক্রি করে 20 টাকায়, তাহলে লিখবে 8টি লেবু বিক্রি করে 20 টাকায়, 8টি লেবু বিক্রি করে 20 টাকায়, তাহলে একটি লেবু বিক্রি করে ক টাকায়, 20/8 টাকায়, 20/8 মানে 2.5 হবে, এটা এত টাকা। তাহলে এটা তোমরা লিখবে, এতদূর লিখবে, দিয়ে লিখবে যে অতএব লেবুর বিক্রয় মূল্য হলো 2.5 টাকা, দিয়ে এবার তো লাভ বার করতে পারবে খুব সহজে। অতএব শতকরা লাভ সমান কি হবে, প্রথমে লাভের পরিমাণটা দেখতে হবে, কত টাকা লাভ করছে, 0.5 টাকা, তাই না। তার মানে কি 50 পয়সা, তাহলে 0.5 টাকা উপরে লিখলাম, নিচে ক্রয় মূল্য লিখবো ইন্টু 100, পার্সেন্টেজ আছে ওই জন্য ইন্টু 100 করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 50/2 ইকুয়াল টু 25, তাহলে 25% হয়ে গেল আমার অ্যান্সার। কোন অপশানে আছে, অপশান এ তে, ঠিক আছে, এটা অ্যান্সার। এর পরের অঙ্কটা বলেছে PQRS একটি ট্রাপিজিয়াম আছে, PQRS, তাহলে দেখো বলেছে যে PS এর মধ্যবিন্দু হচ্ছে x আর QR এর মধ্যবিন্দু হচ্ছে y, যে এই যে বাহুটা আছে XY এর লেন্থ বার করতে বলেছে, XY এর লেন্থ বার করতে বলেছে, মানে XYটা দৈর্ঘ্য কত বার করতে বলেছে। এটার নিয়ম হচ্ছে দেখো, XY এর দৈর্ঘ্য হচ্ছে এই যে দুটো বাহু আছে না, PQ আর SR, এই দুটো বাহুর গড় মানে কি, গড় মানে হচ্ছে যদি তোমার দুটো জিনিসের গড় করো, তাহলে ওই দুটো যোগ করে দেবে, দিয়ে 2 দিয়ে ভাগ করবে, 3টে জিনিসের গড় করলে ওই 3টে যোগ করবে, দিয়ে 3 দিয়ে ভাগ করবে, এইভাবে গড় করে, তাই তো, তোমরা শিখেছো গড় আগে। তো গড় এখন PQ আর RS এর গড় করবো, তাহলে PQ প্লাস RS/2, তাই না, এটাই গড় হয়ে গেল, এটা তাহলে XY এর লেন্থ হবে। এটা কোন অপশানে আছে, অপশান বি তে, ঠিক আছে। এবার 3 নম্বর অঙ্কটা বলেছে একটা শ্রেণী দিয়ে দিয়েছে 105 আর 140, এই শ্রেণীটার পরিসংখ্যা এবং পরিসংখ্যা 14 হলে, পরিসংখ্যা বলে দিয়েছে 14, শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত। পরিসংখ্যা ঘনত্বর ফর্মুলা কি, পরিসংখ্যা ঘনত্বর ফর্মুলা হচ্ছে উপরে থাকবে পরিসংখ্যা
আর নিচে কি থাকবে, শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, পরিসংখ্যা কত বলে দিয়েছে এখানে, 14। আর শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য দেখো এই যে শ্রেণীটা দেখা আছে না, এইভাবে শ্রেণীটাকে লেখে। আর শ্রেণীটার এই এই ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা, ঠিক আছে। আর বাঁ দিকে যেটা লেখা আছে সেটা হচ্ছে নিম্নসীমা। চ্যাপ্টারটা যখন করাবো তখন তো ডিটেলসে করিয়েই দেবো, আপাতত এটা বোঝো। এটাকে বলে ঊর্ধ্বসীমা আর এটাকে বলে নিম্নসীমা। এই ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার ডিফারেন্সটাকে, মানে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমাটাকে বাদ দাও, কত আসছে, 35, তাই না? তাহলে এইটাকেই বলছে শ্রেণী দৈর্ঘ্য। বোঝা গেল তো? তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে, 35। এবার কাটাকুটি করো, 7 দুগুণ 14, 5 7 35, তাহলে 2/5, 2/5কে কি লেখা যায়, 0.4 লেখা যায়। 0.4 কোন অপশানে আছে দেখো, এটা অপশান বি তে আছে, হয়ে গেল। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3 মিটার লম্বা এবং 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা, যার টালি দিয়ে বাঁধাতে হবে। টালিগুলো হচ্ছে বর্গাকার, আর টালিগুলোর এক একটা বাহুর দৈর্ঘ্য 5 ডেসিমিটার। এই ধরনের, মানে এক্স্যাক্টলি এই ধরনের অঙ্ক আমি করিয়ে দিয়েছি। দেখো এই অঙ্কটা হচ্ছে ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা, এই চ্যাপ্টারটার অঙ্ক। তো এই চ্যাপ্টারের আমি 15.1 যখন করিয়েছিলাম তখন এই ধরনের একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম। তো আমি 15.1-এর ভিডিওটা আই বাটনে দিয়ে রাখলাম, তোমরা ওটা দেখে নিও, তাহলে পুরো ডিটেলসে বুঝতে পারবে। আমি এখানে খুবই শর্টে করে দিচ্ছি, ঠিক আছে। তো কি হবে দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে, তোমরা লিখবে দৈর্ঘ্য ইকুয়াল টু 3 মিটার। 3 মিটার মানে কি, 3 × 10 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে সমান দিয়ে লিখবে 3 × 10 ডেসিমিটার। আর কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দেখো মানে জায়গাটার প্রস্থ দেওয়া আছে 2 মিটার। তাহলে 2 মিটার মানে কি, 2 × 10 ডেসিমিটার। এগুলো লিখবে তোমরা, প্রস্থ ইকুয়াল টু 2 মিটার ইকুয়াল টু 2 × 10 ডেসিমিটার, বললো। তাহলে তাদের ক্ষেত্রফল কত হবে সেই জায়গাটার, এটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দাও। আর বর্গাকার টালিগুলোর এক একটার বাহুর দৈর্ঘ্য বলেছে 5 ডেসিমিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, 5 × 5, ঠিক আছে। তো তাহলে কটা টালি লাগবে, এই দুটোকে ডিভাইড করে দাও, ব্যাস এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমাকে কাটাকুটি করতে হবে, 5 দুগুণ 10, এটা 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, তাহলে 24টা টালি লাগবে, ঠিক আছে, এটাই অ্যান্সার। এবার 2 নম্বরগুলো বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো। 2-এর 1 নম্বর অঙ্কটা যেটা, সেটা আছে বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বিএসি হচ্ছে 90 ডিগ্রি, মানে এ কোণটা 90 ডিগ্রি। আর বিসি এর মধ্যবিন্দু ডি হলে এডি সমান হাফ বিসি। এটা সত্য হবে, কারণ এটা একটা প্রয়োগ, ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টারটা আছে তার 7 নম্বর প্রয়োগ এটা, ঠিক আছে। তো পেজ নাম্বারটা তো আমার মনে নেই, আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি পেজ নাম্বারটা, ওখান থেকে তোমরা দেখে নিও ওটা। আপাতত আমি যখন চ্যাপ্টারটা করাবো তখন ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার 2 নম্বর যেটা বলেছে, পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু 10। আমি শ্রেণীটাকে ধরে নিলাম x-y। একটু আগে আমি একটা শ্রেণী লিখেছিলাম না, 105-140। শ্রেণীগুলোকে এইভাবেই লেখে, নিম্ন সীমাটাকে বাঁ দিকে লিখবো, ঊর্ধ্ব সীমাটাকে ডান দিকে লিখবো, মাঝখানে হাইপেন থাকবে। তো আমি শ্রেণীটাকে ধরে নিলাম x-y। তোমরা এভাবেও ধরতে পারো যে নিম্ন সীমা হচ্ছে x, ঊর্ধ্ব সীমা y, এটা ধরে নিতে পারো। তো যাই হোক, আমি এইভাবে ধরলাম। তাহলে মধ্যবিন্দুর ফর্মুলা হচ্ছে, দেখো এই গড়, এতে ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার গড়টাকেই বলে মধ্যবিন্দু। গড় মানে কি, দুটো আছে তো এখানে, দুটো জিনিসের গড় যদি করো তো সেই দুটো যোগ করে দিয়ে 2 দিয়ে ডিভাইড করে দিতে হয়। 3টে জিনিসের গড় করলে 3টে জিনিস যোগ করে ডিভাইড 3 করে দিতে হয়, ঠিক আছে। তাহলে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার গড় কত হবে, x+y/2। এটা দেওয়া আছে দেখো 10। তাহলে x+y/2 যদি 10 হয়, তাহলে x+y কত হবে, 2 × 10 20 হয়ে যাবে, তাই না। তাহলে x+y যদি 20 হয়, তাহলে y ইকুয়াল টু, পরের লাইনে লিখবে দ্যাট ইমপ্লাইজ দিয়ে, আমি এখানে লিখছি y ইকুয়াল টু কত হবে, 20 - x, তাই তো। এটা আমি রাখলাম, এটাকে 1 নম্বর দিলাম, 1 নম্বর সমীকরণ। এবার কি বলেছে, এবার বলেছে শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6। শ্রেণী দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে আমি কি বলেছিলাম, শ্রেণী দৈর্ঘ্য মানে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করে দিতে, এটাই বলেছে 6 হবে। তাহলে y - x যদি 6 হয়, তাহলে y ইকুয়াল টু কত হবে, 6 + x, তাই না। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 ও 2 তোমরা লিখবে, 1 ও 2 তুলনা করে পাই। কি তুলনা করে পাচ্ছি দেখো, এটা y ইকুয়াল টু এটা, এটাতে আবার y ইকুয়াল টু এইটা দেখাচ্ছে, y এর ভ্যালু তো দুটো হতে পারে না। তাহলে এইটা আর এটা সমান হবে, তাহলে 20 - x ইকুয়াল টু 6 + x। এখান থেকে x এর ভ্যালু বার করো, ঠিক আছে। আমি x এর ভ্যালু ডাইরেক্ট বার করছি, দেখো এই -xটাকে এই সাইড ইকুয়াল টু এই সাইডে নিয়ে গেলাম, তাহলে +x হয়ে গেল। এখানে x ছিল, তাহলে x + x 2x ইকুয়াল টু এই 6টাকে আমি ইকুয়াল টু এই সাইডে নিয়ে আসবো, তাহলে -6 হয়ে যাবে। 20 ছিল, 20 - 6 14, তাহলে 2x ইকুয়াল টু 14, x ইকুয়াল টু কত হবে, 14/2 7 হয়ে যাবে।
তাই তো? তাহলে এক্সটাকে আমি ধরেছিলাম নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা 7 হয়ে গেল। এখানে কি বলেছে, নিম্ন সীমা 8 হবে, তাহলে মিথ্যে এটা, তাই তো? এবার বলেছে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে দেখো, এই আমি সমান্তরাল যুগল নিয়ে নিলাম একটা, মানে দুটো সমান্তরাল সরলরেখা নিয়ে নিলাম, আর এইটাকে আমি ভূমি করব, ঠিক আছে? আমি ভূমির ব্যাপারে পরে আসছি। এবার বলেছে এর মধ্যে একটা সামান্তরিক নিতে, তাহলে এটাকে আমি সামান্তরিক নিয়ে নিলাম একটা, ঠিক আছে? সামান্তরিকটা একটু ভালো করে, এটা একটা সামান্তরিক নিয়ে নিলাম ABCD। তাহলে ABCD এটা হলো একটা সামান্তরিক, তাই তো? এবার এই ভূমিটাকেই নিয়ে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, তাহলে আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাই তো? এগুলো সব 90 ডিগ্রি। তাহলে এই একটা আয়তক্ষেত্র আঁকলাম PQCD, তাহলে PQCD এই একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? এবার আমাকে একটা ত্রিভুজ নিতে বলেছে, তাহলে আমি এই ত্রিভুজটা নিয়ে নিলাম। দেখো এইটাই ভূমি, ডিসিটাই ভূমি, একটাই ভূমি নিয়ে সব কটা আঁকতে হবে, ঠিক আছে? তাহলে ত্রিভুজ DQC এটা একটা ত্রিভুজ। এবার এদের ক্ষেত্রফল কী হবে, সামান্তরিকের ক্ষেত্রফল কী হয়, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে DC আর উচ্চতা কত, PD হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আচ্ছা এটা বলে দিয়েছে P, তাই না? সামান্তরিকের ক্ষেত্রফলটা P বলে দিয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, ভূমি ইন্টু উচ্চতাও বলতে পারো, কিংবা দৈর্ঘ্য ইন্টু প্রস্থও বলতে পারো। দেখো দৈর্ঘ্য DC, প্রস্থ হচ্ছে PD, তাহলে DC ইন্টু PD হয়ে গেল। আর ভূমি ইন্টু উচ্চতা বললেও তাই হচ্ছে, ভূমি হচ্ছে DC, উচ্চতা হচ্ছে PD, তাহলে DC ইন্টু PD হচ্ছে, এটা কি বলেছে R, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল R বলে দিয়েছে। আর কি বলেছে, ত্রিভুজটার ক্ষেত্রফল কী হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোণটা DC, আর উচ্চতা কত, উচ্চতা দেখো QCটা দেখো আবার PD এর সমান, তাই না? তাহলে আমি PD লিখে দিতে পারি। এই QC আর PD তো সমান, এটা আয়তক্ষেত্রের দুটো সামনাসামনি বাহু, এর দুটো সমান হবে। তাহলে DC আর PD একই জিনিস, মানে DC ইন্টু হাফ ইন্টু DC ইন্টু PD, এটা হয়ে গেল T। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ P ইজিক্যাল টু R তো হচ্ছে, কিন্তু এটা ইকুয়াল টু 2T হচ্ছে, তাই না? যদি তুমি T এর সাথে 2 গুণ করো, তাহলে এর সাথেও 2 গুণ করতে হবে, তাহলে 2 কেটে গেল। দেখো DC ইন্টু PD এগুলোর সঙ্গে সমান হয়ে গেল, তাই তো? তাহলে 2 ইন্টু T হচ্ছে, এখানে বলে দিয়েছে এটা হাফ T/2 হবে, তাহলে এটা আমার মিথ্যে, স্টেটমেন্টটা মিথ্যে, তাই না? এবার বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে। বাহুর দৈর্ঘ্য 1 হবে, সেটা বলে দিয়েছে। সত্য মিথ্যা বার করতে হবে। সমবাহু ত্রিভুজ, যদি তোমরা চতুর্ভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা এই চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি ফর্মুলা বলেছিলাম সমবাহু ত্রিভুজের। আমি ইন্ট্রোডাকশন ভিডিওটা আই বাটনে দিয়ে রাখছি, যারা দেখোনি দেখে নিও। তো ফর্মুলা কি, যদি সবকটা বাহুর দৈর্ঘ্য A হয়, তাহলে ক্ষেত্রফল কত হয়, √3/4 ইন্টু A², আর পরিসীমা কত হয়, √3/2 ইন্টু A, সরি উচ্চতা হয় √3/2 ইন্টু A, তাই তো? পরিসীমা 3A হয়ে যাবে, যাকে। তাহলে তোমরা লিখবে একটি বাহুর দৈর্ঘ্য ধরি A একক, তাহলে অতএব দিয়ে এটা লিখবে যে ক্ষেত্রফল কত, √3/4 A², আর পরিসীমা উচ্চতা কত, √3/2 A। বলেছে এই দুটোর সংখ্যামান সমান, মানে এটা ইকুয়াল, তাই তো? এখান থেকে এর ভ্যালু বার করে দেখো, √3 কেটে গেল, এই 2 এর সাথে এই 4 কেটে 2 হয়ে গেল, একটা A কেটে গেল, তাহলে A ইকুয়াল টু 2 হচ্ছে। এখানে লিখবে অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2। এটাকে তো বাহুর দৈর্ঘ্যই ধরেছিলে। এখানে বলেছে দেখো এর বাহুর দৈর্ঘ্য 1 হবে, তাহলে এটা মিথ্যে, মানে স্টেটমেন্টটা মিথ্যে, তাই তো? এবার 3 নম্বরের অঙ্কগুলো বলেছে, দেখো 3-এর 1 নম্বর অঙ্কটা বলেছে। 3-এর 1 নম্বর অঙ্কটা লাভ ক্ষতির অঙ্ক। একটি ঘড়ি পরপর 10% আর 5% ছাড় দেওয়া হলো, সমতুল্য ছাড় বার করতে বলেছে। এটা লাভ ক্ষতির একটা অঙ্ক। আমি এই অঙ্ক একটা ভিডিওতে করিয়ে দিয়েছি, ওই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে রাখলাম। ওই ভিডিওটাতে আমি ডিটেলসে বুঝিয়েছি গোটা ব্যাপারটা, এখানে আমি অত ডিটেলসে বোঝাচ্ছি না। এখানে আমি ডাইরেক্ট অঙ্কটা করে দিচ্ছি। বলবে ঘড়িটির ধার্য মূল্য 100x টাকা, ঠিক আছে? তাহলে দিয়ে অতএব দিয়ে লিখবে 10% এবং 5% পরপর ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হবে, দিয়ে সমান দিয়ে লিখবে 100x ইন্টু 10% প্রথমে ছাড় দিয়েছে, তাই 90/100 ইন্টু 5% তারপরে ছাড় দিয়েছে, তাহলে 95/100। এবার 100 কেটে দাও, এই একটা শূন্যর সাথে একটা শূন্য কাটলো, 9-এর সাথে 5 গুণ করলে 45, হাতে থাকলো 4, 9 9 81, 85।
আর এখানকার এক্সটা বসিয়ে দাও, আর এখানে দেখো নিচে একটা 10 আছে, তাহলে এখানে পয়েন্ট বসিয়ে দাও একটা। তাহলে দেখো বিক্রয় মূল্য যদি এটা হয়, তাহলে ছাড় কত দিয়েছে টোটালের উপর, তোমরা লিখবে অতএব মোট ছাড় সমান কত দিয়েছে, 100x মাইনাস 85.5x, এটা কত হয় 14.5x টাকা, তাই তো মোট ছাড়ের। তো দিয়ে লিখবে অতএব সমতুল্য ছাড় সমান, সমতুল্য ছাড় সমান কত হবে, মোট ছাড় ডিভাইড বাই ধার্য মূল্য, নিচে সবসময় ধার্য মূল্য থাকে পার্সেন্টেজের জন্য, ইন্টু 100 দিয়ে 100 কেটে দাও, এক্স কেটে যাবে, তাহলে 14.5%, এত হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার 3-এর 2 নম্বর বলেছে, দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে। এখানে বলতে চাইছে বৃত্তটার পরিধি আর বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাতটা বের করতে বলেছে। তো দেখো তুমি প্রথমে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক, ব্যাসার্ধ ধরবে, হ্যাঁ, তাহলে অতএব দিয়ে লিখবে ব্যাস সমান তাহলে 2r হবে, 2r একক, তাই তো। আর যদি ব্যাস 2r হয় তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, ওটাও 2r হবে, তাহলে লিখবে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 2r একক। তাহলে দেখো অনুপাত কার কার বার করতে বলেছে, বৃত্তের পরিধি এদিকে লিখবো, আর এদিকে ইজ টু দিয়ে লিখবো বর্গক্ষেত্রের পরিসীমা, তাই তো। বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত হবে 2πr, তাই তো। আমি পায়ের জায়গায় 22.7 লিখে দিচ্ছি এখানেই, হলো। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 2r হয় তাহলে পরিসীমা কত 4 × 2r। এবার কাটাকুটি করো, এটা 22 11 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এই 2 এর সাথে এই 2 কেটে গেল, তাহলে দেখো এইদিকে 11/7 এ আর কেটে যাবে, ঠিক আছে। 11/7 2, এটা যদি আর একটু সিম্পলিফাই করো 11:14 আসবে, এই 7-এর সাথে 2 গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে এইটাই হয়ে গেল আমার অনুপাত, যেটা জানতে চেয়েছিল, ঠিক আছে। এবার 3-এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা গ্রামের দৈনিক লাভ আর তালিকা নিচে দেওয়া হলো। আচ্ছা, দৈনিক লাভ আর লোক সংখ্যা এর তালিকা দিয়ে দিয়েছে, লোক সংখ্যা বলছি দোকানের সংখ্যা। তাহলে এখানে একটা ছক করবে তোমরা, এখানে লিখবে দৈনিক লাভ, আমি শুধু এইটা লিখে দিচ্ছি, তোমরা লিখবে দৈনিক লাভ, ঠিক আছে, দিয়ে ব্র্যাকেটে লিখবে শ্রেণী, ঠিক আছে, এটা লিখবে। আর এখানে লিখবে শ্রেণী সীমানা, এখানে কি লিখবে শ্রেণী দৈর্ঘ্য, আর এখানে পরিসংখ্যা, ঠিক আছে। এত দূর লেখা হলো। শ্রেণীগুলোকে কিভাবে লেখে একটু আগেই বললাম, নিম্ন সীমা হাইপেন দিয়ে ঊর্ধ্ব সীমা, তাই না, এভাবেই লেখে। এখানে দেখো ওইভাবেই লেখা আছে, তাই তো। এখানে 0 থেকে 50 প্রথমটা, তাহলে 0 থেকে 50 লিখলাম। দ্বিতীয়টা কি লেখা আছে 50 থেকে 100, তাহলে 50 থেকে 100। 3 নম্বরটা কি লেখা আছে 100 থেকে 150, ব্যাস আর নেই। এবার কি বলেছে, আচ্ছা সীমানা এইগুলোই, এই যে দেখতে পাচ্ছ নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা, এগুলো লিখতে হবে, এইটাই লিখে দাও। আর কি শ্রেণী দৈর্ঘ্য মানে কি ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা 50 হয়ে যাবে, এটা তো 100 মাইনাস 50 50 হয়ে যাবে, 150 মাইনাস 100 50 হয়ে যাবে, ঠিক আছে। পরিসংখ্যা কি, পরিসংখ্যা হচ্ছে দোকানের সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যা, ঠিক আছে। দোকানের সংখ্যা কি 8 15 10, তাহলে 8 15 10। এবার বলেছে যে আয়তলেখ অঙ্কন করো, আয়তলেখ একটা গ্রাফে অঙ্কন করতে হবে, তো চলো গ্রাফে দেখে। তো প্রথমে আমি দুটো অক্ষ টেনে নেব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তোমরা স্কেল দিয়ে টানবে, আমি এক দিয়েই টানার চেষ্টা করছি। এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। দিয়ে লিখবে এক্স অক্ষ বরাবর প্রতিটি বাহু হচ্ছে 10 টাকা। আর ওয়াই অক্ষ বরাবর প্রতিটি বাহু হচ্ছে একটি দোকান। ওয়াই অক্ষ বরাবর দোকান নিয়েছি, তাহলে এখানে লিখে দেবো এরকম করে তীর চিহ্ন দিয়ে লিখবো দোকান সংখ্যা। আর এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখবো এক্স অক্ষ বরাবর কি নিয়েছি, দৈনিক লাভ লিখে দেবো।
দিয়ে এবার দেখো একটা বাহু এক্স অক্ষ বরাবর একটা বাহু 1 টাকা নিয়েছি, তাহলে 1 2 3 4 5 এটা হলো 50 টাকা। আবার এইটা এইটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে দেখো 15, তাহলে এটা হচ্ছে 150 টাকা। আর এটা হচ্ছে 20, তাহলে এটা 200 টাকা হবে। এই পর্যন্তই দরকার, আর দরকার নেই, তাও দু একটা টেনে রাখো। এটা 250, এটা 300, এই পর্যন্তই থাক। আর এদিকে একটা বাহু হচ্ছে একটি দোকান, তাহলে এইটা হচ্ছে 5টা দোকান, এটা হচ্ছে 10টা দোকান, এটা হচ্ছে 15টা, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25, আর দরকার নেই, এই অনেক। এবার দেখো প্রথমে 1 থেকে 50 অবধি কি আছে, দোকান সংখ্যা 8টা, তাই না? দোকান সংখ্যা আছে 8টা, তাহলে 5 6 7 8 এইখানে, তাহলে এই অবধি আমাকে সেট করতে হবে। তো সেট করে দাও এটাকে, এটা হলো একটা। এবার কি বলেছে, 50 থেকে 100 অবধি কি আছে, 15টা দোকান, তাহলে এখানে দেখো 15 এটা, তাহলে এইখানে আমি এই এই এরিয়াটাকে সেট করে দিচ্ছি, একটু অন্যভাবে সেট করো এটাকে। আর 100 থেকে 150 অবধি কি আছে, 10টা দোকান, তাহলে এই অবধি। এই ছবিটাই হলো তথ্যটির আয়তলেখ। ঠিক আছে, তো স্টুডেন্টস, গ্রাফটা যদি তোমার একটু লেখাগুলো অস্পষ্ট লাগে তাহলে আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি, পুরো ফাইনাল গ্রাফটা দেখে নাও। ঠিক আছে, 3 অঙ্কগুলো হলো। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টারটা আছে তার 20 নম্বর উপপাদ্য। তাহলে ওই চ্যাপ্টারটা যখন করাবো তখন 20 নম্বর উপপাদ্যটা ভালো করে বুঝিয়ে দেবো। আপাতত তোমরা উপপাদ্য 20টা বই থেকে দেখে নিও, বইই আছে, তোমরা দেখে নিও। বুঝতে না পারলে আমি চ্যাপ্টারটা যখন করাবো তখন বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো স্টুডেন্টস পার্ট 5টাও কমপ্লিট হয়ে গেল। এবার আজকের অঙ্কগুলোর মধ্যে কোনো জায়গায় যদি কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট করো। আর লাইটিংয়ের প্রবলেমের জন্য সত্যি আমি দুঃখিত। তোমরা যদি ক্লাস 9-এর পুরো প্লেলিস্টটা পেতে চাও তাহলে স্ক্রিনের ডান দিকে উপরের যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। নজর রাখো ওডি ম্যাথসে। থ্যাংক ইউ।